আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনাদের সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম। আমরা কথা বলবো ক্রিকেট বোর্ডের নানা ইস্যুতে, কথা বলবো প্রতিনিয়ত যেসব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয় বিসিবিকে, সেসব নিয়ে বলছিলাম যে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। বিপিএল তার মধ্যে অন্যতম, যেটা নিয়ে এখনো কাজ চলছে। আসলে আপনি তো নিশ্চয়ই একমত হবেন বিষয়টা নিয়ে। না, খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিপিএলকে কেন্দ্র করে এত এক্সাইটমেন্টের কারণ হচ্ছে বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পুরো এক বছরের ক্যালেন্ডারে যেসব প্রোগ্রামস হয় সবচেয়ে বিতর্কিত প্রোগ্রাম। বিপিএলকে কেন্দ্র করে মানে আপনি স্বস্তির মধ্যে ছিল ক্রিকেট বোর্ড, এটা কিন্তু কেউ বলতে পারবে না। আপনি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ দেখবেন যে এত আলোচনা, এত বিতর্ক, এত রসদ কোথাও পাবেন না, যেটা আপনি বিপিএলকে কেন্দ্র করে পাবেন। সো আমিনুল ইসলাম বুলবুল অ্যান্ড হিজ টিম তারা চেষ্টা করছে যে এবারের বিপিএলটা যেন, প্রতি বছরই যে প্রেসিডেন্ট থাকে বলে যে এটাই বিশ্বের সেরা বিপিএল হবে, কিন্তু হয় না। এবার চেষ্টা করছে যে আসলে বিপিএলটা যেন বিতর্কমুক্ত হয়। বিদেশি ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা এখানটায় ইনক্লুড করার চেষ্টা করছে। বাইরের যে ফ্র্যাঞ্চাইজিসগুলো খেলে তাদের মধ্যে একটা দলকে পাওয়া যায় কিনা, এরকম ডিসকাশনস রয়েছে। যারা দেনাদার বোর্ডের কাছে তাদেরকে বাদ দেওয়ার ব্যাপারে তারা একটা বদ্ধপরিকর, যদিও কথা এবং কর্মের মধ্যে আমরা খুব বেশি মিল পাই না, সেই আলোচনাটা হয়তো পরবর্তীতে আসবে। এবং একই সাথে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে যে ভেজালটা লাগে, এখন পর্যন্ত ক্রিকেটাররা পায় টাকা, বিদেশি ক্রিকেটাররা এখন পর্যন্ত পেমেন্টস পায় যারা ডিরেক্ট সাইনিং ছিল। আপনি ভাবতে পারেন বিপিএল শেষ হওয়ার এক বছরের কাছাকাছি হয়ে গেছে, এখনো ক্রিকেটাররা টাকা পায়। সো এই ইস্যুসগুলো এগুলো ফিক্স করা খুব বড় চ্যালেঞ্জ, এবং বিসিবি আসলে এগুলোই ফিক্স করতে চায়। বাট আমার একটা প্রশ্ন থাকবে নেক্সট টাইম ক্রিকেট বোর্ডের কাছে, যে আসলে বিদেশি ক্রিকেটার বা দেশি ক্রিকেটার যারা এতদিন ধরে টাকাটা পায়, পেন্ডিং আছে, সেটা কি আসলে তাদেরকে আসলটাই দেওয়া হবে নাকি সুদ আসলে দেওয়া হবে? আজকে একটা প্রেস রিলিজ দেওয়ার কথা, যেখানে হচ্ছে কোন কোন দল এখন দেনাদারদের টাকা দেন এবং দেনাদারদের এত লম্বা প্রসিডিওর কেন? শেষ বোর্ড মিটিংয়ে আমরা দেখেছি এসব নিয়ে কথা হতো। মানে সবচেয়ে দুঃখজনক কি আরিফ, যারা দেনাদার, মনে করেন আপনি কারো কাছ থেকে টাকা পান, এইখানে কিন্তু আপনার মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই যে আপনি এর কাছে টাকা পান। ব্যক্তির ধার দেনাটাও মানুষ হচ্ছে পেন অ্যান্ড পেপার করে রাখে, রাইট? সেই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টেক হোল্ডার ছিল যারা বা আছে যারা, যাদের কাছে ক্রিকেট বোর্ড টাকা পায়, সেটারও তো একটা দালিলিক ভিত্তি বা প্রমাণ রয়েছে। আপনি কেন সেদিন অ্যানাউন্স করার পরে 2 দিন পরে লিস্ট প্রকাশ করবেন? কি কারণে? যাদের কাছে টাকা পান, এটা তো এমন না যে গত বছরের শুধু টাকা পান, আপনি গত 10 বছর ধরে টাকা পান, এরকম মানুষও আছে বা এরকম প্রতিষ্ঠানও আছে। আপনি তাদের নামগুলো বলতে সমস্যাটা কোথায়? সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ড অনেক ক্ষেত্রে অথবা পরিচালকরা ধরি মাছ নাচুই পানি একটা অবস্থানে চলে যায়, যে টাকা পায় আমি বলবো, কিন্তু আমি প্রেস রিলিজে নামগুলো লিখে দেবো, কারণ তাহলে তো দেখবে না যে এই নামটা পড়লো কে। যখন 3জন পরিচালক থাকবে, 3জন পরিচালক ধরেন হচ্ছে স্বপন চৌধুরী, মিঠু ভাই, আমাদের হচ্ছে কি বলে নাজমুল আবেদিন ফাহিম, ওই প্রশ্নের উত্তরে যখন তারা বলবে যে অমুক অমুকের কাছে টাকা পায়, কারো না কারো কাছে তো খারাপ হয়ে গেল। ইলেকশনের ইকুয়েশনে তো সেটা কোনো একটা প্রভাব বিস্তার করতে পারে, অথবা বিসিবিতে যখন থাকবে না তখন কোনো একটা কাহিনী হতে পারে। সবাই নিজেদের দায়টা এড়াতে চায়। বিসিবির ওই চেয়ারে বসার জন্য যতটুকু আসলে আগ্রহ থাকে, ক্রিকেট বোর্ডের স্বার্থ রক্ষার ক্ষেত্রে, জিরো টলারেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওই চেষ্টাটা আমরা দেখি না। আপনি যার কাছে টাকা পান, বছরের পর বছর আপনি যার কাছে টাকা তুলতে ব্যর্থ হয়েছেন, আপনি তার নাম স্ট্রেট কাট বলবেন, সবাই জানবে, তাদের নিয়ে প্রশ্ন হবে, তাদের কাছে মিডিয়া যাবে, তারা সামাজিকভাবে বিব্রত হবে। বিব্রত হওয়া দরকার তো, টাকা দেয় না তাহলে বিপিএল আসছে কেন, বা বিসিবির সাথে কন্ট্রাক্টে আসছে কেন? এই কাজগুলো বিসিবি করতে ব্যর্থ হয়েছে, যে কারণে এই ঘটনাগুলো রিপিটেশন হয়। আমরা অনেক সময় দেখেছি শুধুমাত্র মৌখিকভাবে যে আলোচনা হয় তার ভিত্তিতে অনেক কিছু করা হয়, যেমন গ্যারান্টি মানি দেওয়ার কথা, সেক্ষেত্রে দেওয়া হয় না, বললো পরবর্তীতে দিয়ে দিব, আমরা বিপিএলটা শুরু করে দেই। এই ইস্যুগুলাই কি আসলে দিনকে দিন অনেক বেশি কঠিন করে দিচ্ছে বিপিএল এর, বাধা হয়ে দাঁড়াচ্ছে? গ্যারান্টি মানি নিয়ে যে আলোচনাটা হয় এটা খুবই মানে ইন্টারেস্টিং। গেল বিপিএল এ গ্যারান্টি মানি যেহেতু হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা বাংলাদেশের ভালো ছিল না, এরকম একটা লজিকে মোস্ট অফ দ্য টিমসের কাছ থেকে চাওয়া হয়নি, অথবা এটাকে মকুব করে দেয়, লাগবে না দেয়া। আবার একটা টিমের কাছ থেকে আপনি রেখে দিয়েছেন গত 3 বছর থেকে। এটা তো নিয়মটা একটাই হতে হবে, তাই না? আপনার এই বিয়ন্ড দ্য গ্যালারিতে আপনি যে একটা ব্র্যান্ডিং করেন, এখন আপনি ক্লেমনের ব্র্যান্ডিং করছেন, আপনি কি প্রতিদিন চেঞ্জ করবেন নাকি? আজকে ক্লেমন, পরশুদিন অমুক, তারপর দিন আরেকটা। একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। আপনি যদি গ্যারান্টি মানে সবারটা এনশিওর করেন, তাহলে সবারটা আপনি এনশিওর করবেন। আপনি যদি কাউকে ছাড় দেন, তাহলে আপনি সবাইকে ছাড় দিবেন। সো এই জিনিসগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমন কিছু জিনিস অ্যাপ্লাই করে যেগুলোর কারণে দলগুলো বিপিএল শুরুর আগেই একটা আসলে রিল্যাক্সের মধ্যে চলে যায়, যে না সমস্যা নেই, গ্যারান্টি মানে না দিয়ে তো আমরা খেলতে পারতেছি। প্লেয়ারদের পেমেন্ট না দিলে, মানে বিসিবি যে টাকাটা পায় সেটা যদি আমি না দিয়ে খেলতে পারি, ক্রিকেটাররা যারা ডিরেক্ট সাইনিং, ওর টাকা তো আমি দিবই না, হোটেলের টাকা তো আমি দিবই না, বাস ভাড়ার টাকা তো আমি দিবই না, সেগুলো তো আর বিসিবির সাথে ইনভলভ না। কথা বুঝছেন? বিব্রত হয়ে কে ওই বাসের ড্রাইভার যখন ক্রিকেটারদেরকে ক্যারি করে না, কিট ব্যাগ গুলো নেয় না, এন্ড অফ দ্য ডে বিপিএল এর ব্র্যান্ডিং, বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন।
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি পুরান ঢাকা থেকে বলছি। ঠিক, জি আবাহনীর সমর্থক। জি আমি তো অনেক বছর ধরে খেলাধুলা দেখি, তা প্রায় 77-78। জি বলুন। একটা সময় ঢাকার লিগটা যেভাবে জমজমাট ছিল, ঢাকার প্রিমিয়ার লিগটা, বিশাল তো শুনছেন নিশ্চয়ই। জি জি আমরা বোধহয় আবাহনী সমর্থক যিনি কথা বলছেন তার পরিচয়টা নিশ্চয়ই আমরা জানি, আমরা দেখেছি তাকে গ্যালারিতে জি। বলতে পারি। তিনি বলছিলেন ঢাকা লিগের কথা, এক সময় খুব জমজমাট হতো, এখন কেন হচ্ছে না? সবচেয়ে বড় কারণ কি, লিগটাকে জমানোর জন্য আপনার কিছু কিছু উপাদানকে অ্যাড করতে হবে। একটা সময় আপনি দেখেন যে নেইল ফেয়ারওয়েদার থেকে শুরু করে জয়সুরিয়া, রানাতুঙ্গা, বড় বড় ক্রিকেটাররা কিন্তু আসলে তাদের অ্যাপিয়ারেন্স ছিল। এবার যদিও আবার দুইজন খেলানো যাবে এরকম একটা আলোচনা চলছে, শেষ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো কিনা সেটা আমরা জানি না নেক্সট লিগে। তো এই যে ইস্যুসগুলো ছিল সেটা আসলে টানতো, কিন্তু দলগুলো হচ্ছে মানে অনেক আকর্ষণীয় বিদেশি ক্রিকেটারকে, পারফর্মিং বিদেশি ক্রিকেটারকে খেলিয়ে দর্শকদেরকে হচ্ছে মাঠে আনার একটা চেষ্টা করতো। এখন ওই চেষ্টাটা নাই। এখন মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আবাহনী মিনি ন্যাশনাল টিম হয়ে যায়, অন্য কোনো দল থাকলে তখন মোহামেডান হয়ে যায়। ঠিক আছে? তো এই যে ব্যাপারগুলো, মানে আপনার একটা দেশের ক্রিকেটের ডোমেস্টিক ক্রিকেট ডিপেন্ড করে হচ্ছে সরকারে কে আছে এটার উপরে। আপনি কি এটা কখনো অন্য কোনো দেশে এইভাবে দেখতে পাবেন? রঞ্জিত দলগুলোর ক্ষেত্রে কি এটা আপনি দেখতে পাবেন? আপনি অস্ট্রেলিয়ায় যে বিভিন্ন দল, নিউ সাউথ ওয়েলসের কথা আপনি বলতে পারেন, ভিক্টোরিয়ার কথা আপনি বলতে পারেন, পার্থের কথা বলতে পারেন, তারা কিভাবে খেলে যে এখন সরকারে কে আছে তার উপর ডিপেন্ড করে? ডেফিনেটলি ন। আপনি যদি বাস্কেটবলের কথা বলেন, আমেরিকায় কি হচ্ছে কোন দল শক্তিশালী দুর্বল হবে সেটা কি ডিপেন্ড করবে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে কি থাকবে না? বাংলাদেশে এটা হয়। বাংলাদেশে সবখানে পলিটিক্স। বাংলাদেশে এই যে পলিটিক্সটা, এটা স্পোর্টস থেকে শুরু করে রাজনীতি, সাংবাদিক, সব জায়গায় পলিটিক্স। সবাই পলিটিক্স করতে গিয়ে আসলে আসল কাজটা করে না, পলিটিক্সটাই করে। জি, আমরা ঢাকা লিগে যেমন জানি না যে কোন কোন বিদেশি আগে যেমন ছিল, এখন ওইসব নামগুলো আর নেই। জি। তেমনটা হচ্ছে আপনার বিপিএল এর কথা যেমন আমরা বলছিলাম, যে ধরেন এখন পর্যন্ত জানি না কারা কারা আবার পরবর্তীতে বিপিএল এ থাকবে, ওই লিস্টটাই হয়নি। ওই লিস্টটা হয়নি, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু দেখেন আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথেও কিন্তু তাদের বিসিসিআই এর যে গভর্নিং বডি রয়েছে যারা আইপিএল চালায়, তাদেরও কিন্তু একটা চুক্তি আছে না, 12 বছর, 15 বছর, 20 বছর, 10 বছর, মানে সে ফর এক্সাম্পল আমি বলছি। যখন ওই চুক্তির শেষ পর্যায়ে চলে আসে, তখন যদি আপনি কোনো বিসিসিআই কর্তাকে জিজ্ঞেস করেন যে আগামী আইপিএল এ দল কয়টা বা কি অবস্থা, সে কিন্তু বলবে না যে কলকাতা নাইট রাইডার্স পরে আইপিএল এ থাকবে না, তাই না? চেন্নাই সুপার কিংস থাকবে না, এই কথা কিন্তু সে বলবে না। ডিসকাশনটা হয় যে নতুন কোন দল ইনক্লুড হতে পারে অথবা কোন দল বাদ পড়তে পারে। যে আপনার কমপ্লায়েন্স মেনটেন করেছে তাকে তো আপনি রাখবেনই। লাস্ট ডেতে মিডিয়া কমিটির চেয়ারম্যান যে বক্তব্যটা দিয়েছেন, আমার কাছে এটা মনে হয়েছে যে সবাইকে আশাহত করেছে, হতাশ করেছে। যারা কমপ্লেন্স মেনটেন করেছে, যারা পরের বার আসলেই থাকবে, বোর্ডও জানে থাকবে, তাদের স্টেটমেন্ট হওয়া দরকার ছিল যে এই এই দলগুলো ভালো। আপনি খারাপের কথা বলছেন, ভালোর কথা বলেন না। জি। আপনি রংপুরের কথা বলেন, আপনি বলেন বরিশালের কথা, সমস্যাটা কোথায়? ভালো কাজ করেছে বলবেন না? এর বাইরে আমরা 3-4টা দল নিয়ে কাজ করছি। আমরা উই আর হোপফুল যে এই 2-3টা দল থাকবে, এর বাইরে 3-4টা দল নিয়ে আমরা কাজ করছি, যেই দলগুলো ওই স্ট্যান্ডার্ডের হবে, কমপ্লায়েন্স মেনটেন করবে, বিপিএল নিয়ে বিতর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত হবে না। আপনি বলে দিলেন কি যে কোনো দল ফাইনাল না, এটা না, ওটা না, ঠিক আছে? এই জিনিসগুলো যখন হয়, আমার তো মালিকদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু অনেক হতাশ হয়। একটা দল টানা 2বারের চ্যাম্পিয়ন, একটা দল টানা গ্লোবাল সুপার লিগে 2বারের ফাইনালিস্ট, ঠিক আছে? আপনি কোনো ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছেন না, আপনি কোনো প্রশংসা করছেন না। সো আমার কাছে মনে হয় কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই বিতর্কিত দেনাদারদের তালিকাও যেমন বলে না, যারা ভালো কাজ করে তাদের নামও বলে না। রাইট। দুই দিক থেকে আজকে আবার একটা দলের প্রেস কনফারেন্স রয়েছে বিকেল বেলা, চিটং কিংস, চট্টগ্রামের কথা আমরা বলতে পারি। দুপুর 3:30টার সময় এটা নিয়েও কাহিনী রয়েছে। চিটং কিংস দাবি করছে যে তাদের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পাওনা দেনা নিয়ে একটা আরবিট্রেশন চলতেছে, সো এটা কোর্টের মাধ্যমে মীমাংসা হবে। আর ওদের এই দাবিটা কিন্তু আবার ঠিক হচ্ছে অ্যাকর্ডিং টু মিঠু ভাই, আমাদের ইফতেখার রহমান মিঠু, তিনি বলেছেন যে এটা সলভ হবে কিভাবে? আদালতের মাধ্যমে। আরবিট্রেশন চলছে, তাই তো? তার মানে ডিসাইড করবে আদালত যে আপনি কয় টাকা পান, কয় টাকা দিবেন আর নিবেন, রাইট? আচ্ছা, এইটা যদি চলে, আপনার আমার যদি আরবিট্রেশন চলে, ইন বিটুইন দ্যাট টাইম আপনি কি আমাকে কোনো লিগ্যাল নোটিস সার্ভ করতে পারবেন অন দ্য সেম ইস্যু? ইউ কান্ট। আপনি এটা পারবেন না। যা হবে আদালত রায় দিবে, কারণ এটা চলে গেছে আরবিট্রেশনে। সো বিসিবি তো এটা করছে জুলাইয়ের 22 তারিখে, 46 কোটি টাকা চেয়েছে তারা চিটং কিংসের কাছে। এখন বিসিবি বলছে আরবিট্রেশন চলছে, বিসিবি আবার নিজেরা হচ্ছে আপনার টাকা চেয়ে লিগ্যাল নোটিস দিচ্ছে। মানে দুইটা খুব সাংঘর্ষিক মনে আমরা হচ্ছে। আবারও ফিরবো, আরো একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে চলে যাচ্ছি। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন কিংবা মতামত থাকলে অবশ্যই জানাতে পারেন। আমি মোহাম্মদ রাফি
আমার জি। কথা হলো ক্রিকেট বোর্ডে আগে সব লোক কেন হ্যালো জি, আপনার পুরো প্রশ্নটি করুন। বোর্ডে বোর্ডের আপনি ক্রিকেট বোর্ডের তার প্রশ্নটি পুরোপুরি পরিষ্কার না এখন পর্যন্ত। যে আলোচনায় আমরা রয়েছিলাম যে এখন আসলে এই প্রসিডিওরটা কি হবে, বিসিবি না চট্টগ্রাম কিংস তাদের এটা নিয়ে একটা মধ্যে প্যাচ লাগবে আরিফ, কি হবে? এটা নিয়ে একটা ঝামেলা হবে, শিওর থাকেন আপনি। মানে প্রথম কথা যেটা বিসিবির ব্যর্থতা, যে বিসিবি এই গত 12-13 বছরে কেন সেটেল করতে পারে নাই। চিটং কিংসের কাছে যদি আমি এত টাকা পাই, এটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড মানে এত দুর্বল অর্গানাইজেশন না, তাই না? নেতৃত্বে যারা বিভিন্ন সময় ছিলেন সবাই এটার জন্য রেসপন্সিবল যে আপনি সেটেল করতে পারেন নাই। এরপরে যদি আপনি সেটেল করতে না পারেন, আপনারা তারা খেলতে দিয়েছেন কেন পরে লাস্ট আসরে? এটাও একটা ব্যর্থতা। ঠিক আছে, আপনি যদি সেটেল করার জন্য আরবিট্রেশনে যান, সেটা সলভ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সমাধান লিগালি না হওয়া পর্যন্ত তো আপনি তাকে খেলতে দিতে পারেন না। আপনি সেটা দিয়েছেন, রাইট। এরপরে আপনি আবার লিগ্যাল নোটিশ দিয়েছেন আমি এত কোটি টাকা পাই, এরপরে আপনি আবার সংবাদ সম্মেলনে বলছেন যে ডলারের দাম বেড়ে গেছে, এই কারণে আমরা এটা কত টাকা পাবো তাদের কাছে সেই যুক্তিটা আমরা দেওয়ার চেষ্টা করছি। ডলারের দাম অনুসারেও যদি আমি আপনার কাছে 2 টাকা পাই, ওই 2 টাকা আদালত নির্ধারণ করবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড না। ঠিক 12-13 বছরে যেমন বিপিএল এর অনেক কিছু সেটেল করতে পারে নাই, মিরপুরের উইকেটটাও করতে পারে নাই, এইসব নিয়ে আমরা আলোচনা করবো। জি, তবে sure. তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি Sure. ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। কামিনীর কি হবে? তিনি তো ছুটিতে শ্রীলঙ্কা, আদতে ফিরবেন কিনা? মানে মিরপুরের উইকেট নিয়ে আলোচনায় যাবার আগে আমার মানে একটু নস্টালজিক হয়ে যাচ্ছে, বুঝছেন? আপনি দেখবেন ছোটবেলায় আমরা যখন আমাদের এলাকায় থাকতাম, আশপাশে অনেকগুলো সরকারি কলোনি কোয়ার্টার থাকতো, এবং ওই কলোনির আশপাশে বিল্ডিং এর পাশে কিছু জায়গা ফাঁকা থাকতো, সেখানটায় হচ্ছে পুঁইশাক, লাউ, ঝিঙে এইসব চাষ করা হতো। আজকে বাংলাদেশে একটা লিডিং নিউজ পেপার সমকাল একটা নিউজ এসেছে জি। যে মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক চাষ করা হয়। আচ্ছা, মানে আপনি বোঝেন যে বাংলাদেশের সবচেয়ে গ্লোরিয়াস স্টেডিয়াম শেরেবাংলা স্টেডিয়াম, সেখানকার উইকেট নিয়ে এত আলোচনা, উইকেটের পাশে পুঁইশাক চাষ করা হয়। গতকালকে টমি হ্যামিং এসে ওই পুঁইশাক আবিষ্কার করেছে। আপনি ভাবতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুরের ব্যাপারে, উইকেটের ব্যাপারে কতটা উদাসীন, যে হ্যামিং আসার আগ পর্যন্ত ওই পুঁইশাক আবিষ্কার করতে পারে নাই। তো যেখানটায় আমরা মনে করছিলাম ধান চাষ করা হয়, সেখানটায় যখন দেখা গেল যে পুঁইশাক চাষ করা হয়, মানে মোটামুটি কৃষি কাজকর্ম চলে, সেই উইকেটে তো আপনি আসলে ভালো কিছু পাবেন না। মিরপুরে গেলে তাহলে দেখতে পাবেন অবশ্যই পুঁইশাক তুলে ফেলা হয়েছে অলরেডি, আপনি পুঁইশাকগুলো পেতে পারেন, ওই প্লেসটা পাবেন না হয়তো। যে উর্বর অনেক বেশি। উর্বর, রাইট। সেক্ষেত্রে- অতি সারের কারণে আসলে রান হয় না। সেক্ষেত্রে আপনার ক্রিকেটের যে বাধা, আপনার সামনে এশিয়া কাপ রয়েছে, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কতটা হতে যাচ্ছে? তো বাংলাদেশের জন্য আরিফ একটা জিনিস চিন্তা করেন, যে আপনি ধরেন বাংলাদেশ এশিয়া কাপে খেলবে, একটা স্কোয়াড আপনি করবেন, স্কোয়াড আপনি করেছেন, প্রাথমিক স্কোয়াড, আপনি একটা দল পাঠাবেন 15 or 16 মেম্বার্স, রাইট? তার আগে আপনি প্রস্তুতির জন্য একটা সিরিজ আয়োজন করেছেন নেদারল্যান্ডসের এগেনস্টে, সিলেটে হবে। এখন ওই সিরিজে আপনি কেন আয়োজন করেছেন? যারা প্রবাবল স্কোয়াডে থাকবে তাদেরকে আপনি খেলাবেন, তাই তো? আপনার মিডল অর্ডারের সমস্যা, বাংলাদেশের টপ অর্ডার নিয়ে কোনো সমস্যা নাই। 1, 2, 3 ফিক্সড, লিটন 3 নম্বরে খেলবে, তামিম ইমন 1-2-এ খেলবে, ফিক্সড, রাইট? আপনার স্পিন ডিপার্টমেন্ট নিয়ে সমস্যা নেই, তারা মারামারি করছে কে খেলবে কে খেলবে না। পেস ডিপার্টমেন্ট নিয়ে সমস্যা নেই। ইউ হ্যাভ প্রবলেম ইন ইউর মিডল অর্ডার। মিডল অর্ডারে আপনার সম্ভাব্য যারা বিকল্প হবে, আপনি তাদেরকে পাঠিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়া খেলতে। এশিয়া কাপ হবে হিউমিড একটা ওয়েদারে, এই মুহূর্তে আপনি যদি অস্ট্রেলিয়া ওই পার্থ এলাকাটার যদি টেম্পারেচার দেখেন, সেটা হচ্ছে 15 থেকে 18 ডিগ্রি। ওইখানটায় খেলে যদি ভেতরে ঢুকেও কেউ দলের, সেই ক্রিকেটার তো প্রপার প্রিপারেশনের মধ্যে নাই। রেদার ইউ শুড ট্রাই, আপনি যাদেরকে খেলাতে চান তাদেরকে এমন একটা জায়গায় খেলাবেন যেখান থেকে প্রিপারেশনটা ভালো হবে। নেদারল্যান্ড সিরিজে তারা রাখেন, আসলে সেটা নিয়েও তো অবজারভেশন রয়েছে না, এবং ওই কন্ডিশনে কারা খেলবেন এবং ওইখানে ওই সফরটা কেন নতুন ক্রিকেটারদের তুলে নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে Exactly. আপনার নুরুল হাসান সোহান, Exactly. তিনি জাতীয় দলে খেলেছিলেন এক Exactly. সময়, তিনি মানে গিয়ে খেলছেন আপনি অস্ট্রেলিয়া। আপনি অলমোস্ট ন্যাশনাল টিমের ক্রিকেটারদেরকে আপনি ওই সফরে পাঠাচ্ছেন, অথচ অলমোস্ট ন্যাশনাল টিমের ক্রিকেটার যারা মানে টপ 15, 16, 17, 18 তাদের থাকার কথা আপনার সিলেটে, বাংলাদেশ, নেদারল্যান্ডসের ওই 3টা ম্যাচে। আপনি সেখানটায় তাদেরকে রাখছেন না, বিবেচনায় রাখছেন না, আপনি তাদের পাঠিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়া, যেখানটায় আপনার এমার্জিং ক্রিকেটারদের খেলার কথা, সেখানটা এক্সপিরিয়েন্সদের পাঠিয়ে দিলেন। মানে পুরো সিস্টেমটাই আসলে, বুঝছেন, এত নড়বড়ে, এত বেশি প্রশ্নবিদ্ধ, এগুলো নিয়ে যদি আপনি কথা বলেন সারাদিন শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে এত কিছু আর সবাই বুঝে, ক্রিকেট বোর্ড কেন বুঝে না? না, ক্রিকেট বোর্ড তো কোনো কিছু বুঝেন না। দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘটনাগুলো দেখেন, গত 1 বছরে 3 জন প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। গামিনী ডি সিলভার সাথে আপনি
তাকে রাখবেন না সবাই জানে। আপনি 1 বছরের চুক্তি এক্সটেনশন করছেন, কি কারণে করছেন? আপনি কি জেনে বুঝে তাকে পেনাল্টি দিতে চান? এফডিআর এর টাকা তুলতে গিয়ে টেস্ট কেস হিসেবে 2 কোটি টাকা চেয়েছেন একটা ব্যাংকের কাছ থেকে, আপনি টাকা তুলতে পারেন নাই। টাকা তুলতে পারেন নাই, 1 মাস ধরে আপনি বসে আছেন, আপনি পুরোটা সরানোর ব্যবস্থা করবেন না? জি আপনি প্রেসকে জানাবেন না? আপনি কোনো কিছু করেছেন? ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদেরকে প্রশ্ন করা হয়েছে এফডিআর এর যে এই ঘটনা, আপনি 1 টাকাও তুলতে পারছেন না, তারা বলে আমরা তো জানি না। জানেটা কে? আপনি জানেন, আমি জানি, সাধারণ মানুষ জানে, বোর্ড জানে না, বোর্ড ডিরেক্টররা জানে আরো না। একজন দর্শক আমাদের সঙ্গে রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। তো আগে যে ভালো করলো এগুলোর কি কোনো ভ্যালু নাই? অথবা আগে যদি খারাপও করতো তাহলে কি কোনো সমস্যা থাকতো না? তো আমার কাছে মনে হয় কি জানেন, সিলেকশনটা চলে হচ্ছে অনেকটা ওই যে ক্রিক ইনফোর স্কোর কার্ড বা ক্রিক বাজার স্কোর কার্ড দেখা কে কত রান করেছে, সিচুয়েশনকে আসলে খুব বেশি মাথায় রাখা হয় না। Right. যে ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলবে অথবা আপনি যাকে নেক্সট ন্যাশনাল টিম ক্রিকেটার ভাবছেন তাকে আপনি নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশে এশিয়া কাপের প্রস্তুতিতে রাখারই প্ল্যান করছেন না, পাঠিয়ে দিয়েছেন এমন একটা জায়গায় যেখানে এই মুহূর্তে উইন্টার সিজন। সো সবকিছুই প্রশ্নবিদ্ধ। এবং আরো মজার ব্যাপার কি জানেন, ক্রিকেটের বাইরে যে ক্রিকেট কর্মকাণ্ড চলে সেটাও প্রশ্নবিদ্ধ। কোয়াব নিয়ে তো আলোচনা হয় না, নারী ক্রিকেটারদের ডাকা হয় না, কেন ডাকা হয় না? এই জন্য একজন নারী ক্রিকেটার অধিনায়ক তিনি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস দিয়েছেন, ঠিক আছে, স্ট্যাটাস দিতে হয়, স্ট্যাটাস থেকে আমরা সবকিছু জানি। আমাদের এখন সব স্ট্যাটাস ক্রিকেট বোর্ডে আমরা জানি ক্রিকেটারদের কর্মকর্তাদের স্ট্যাটাস থেকে। এবং আরেকটা বিষয় খেয়াল করবেন যে আঞ্চলিক ক্রিকেট কাঠামো যেটা Right. একটা কমিটি বানানো হয়েছিল, রাইট, এক মিটিং এ পরের মিটিং এ সেটা নাই, ভেঙে দিয়েছো। একদমই কমিটি ভেঙে দিয়েছে, নতুন কমিটি হয়েছে এবং ওই ক্রিকেট কাঠামোতে আপনি কমিটি করছেন কিন্তু এখন পর্যন্ত আপনি জব ডিসক্রিপশন ঠিক করছেন না। আপনি কি জানেন কার কি কাজ, আহ্বায়কের কি কাজ, সদস্যদের কি কাজ? আঞ্চলিক ক্রিকেট কাঠামো বানানোর আগে তো যারা বিভিন্ন জেলা এবং ওই বিভাগের দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আপনাকে কাঠ করে আনতে হবে। লোকাল লিগগুলো কেন চলে না আপনি সেটা করেছেন? আপনার চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক আছে না, আকরাম খান আছে তো, আপনাকে জিজ্ঞেস করেছেন কেন আপনার বিভাগের এতগুলো জেলাতে ক্রিকেট লিগ প্রপারলি চলে না? আপনি জিজ্ঞেস করবেন না, আর নামটা আকরাম খান, আপনি করবেন না। আমি আকরাম ভাইয়ের এক্সাম্পল দিলাম, প্রত্যেকটা বিভাগে সেম অবস্থা। স্বপন চৌধুরীকে আপনি করেছেন? আপনি যখন কাউন্সিল হয় তখন আপনি বলেন যে আমরা কিন্তু বরাদ্দ কমাই দিব বা দিব না আপনারা যদি লিগ না করেন। আপনার দায়িত্ব তো ওই পার্টিকুলার বোর্ড ডিরেক্টরকে যে ওই বিভাগের দায়িত্বে আপনার বোর্ডে আপনার বোর্ড মিটিং এ এসে টিএডিএ নেয় তাকে প্রশ্ন করা, আপনি সেটা করেন না। আপনি বছরে একবার দেখা হয় একটা করে আইফোন ধরাই দেন, তখন আপনি বলেন যে আপনারা কিন্তু পরের বার আইফোনটা পাবেন না যদি আপনারা লিগ না করেন, পরের বার আপনারা এত লাখ টাকা পাবেন না যদি লিগ না করেন। এটা তো না ভাই। জি, জি, অসংখ্য ধন্যবাদ রিয়াসাত আজিম আপনাকে Thank you so আমাদের সঙ্গে much. যুক্ত হওয়ার জন্য। দেখা যাক যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে নানা রকমের প্রতিনিয়ত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় সেগুলো তারা কতটা ওভারকাম করতে পারে। আজকের মতো শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।